প্রিয় দর্শক, রোববার ৮ ডিসেম্বর ২০২৪ সিরিয়ার ইতিহাসে একটি স্মরণীয় দিন। সিরিয়ার মুক্তিকামী, নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত মানুষের জন্য একটি স্মরণীয় দিন। এই দিন সিরিয়ার মুক্তিকামী মানুষের রোষে পালিয়ে গেল সিরিয়ার সেই কুখ্যাত গণহত্যাকারী শাসক বাশার আল আসাদ, এবং এর মাধ্যমে অবসান ঘটল সিরিয়ায় এই পিতা পুত্রের, একটি পরিবারের পিতা পুত্রের দীর্ঘ ৫৪ বছরের কঠোর শাসনের, কঠোর দুঃশাসনের, কঠোর দুরাচারের, কঠোর মাফিয়াতন্ত্রের এবং একটি রাষ্ট্রকে পরিবারতন্ত্র, সম্পূর্ণ পরিবারের অধীন করে নেয়া, পুলিশি রাষ্ট্রে পরিণত করা, এর অবসান ঘটল এই ৮ ডিসেম্বর। আপনারা জানেন যে এই যে বাশার আল আসাদ ২০১১ সালে যে গৃহযুদ্ধ শুরু হয়, বাশারের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান হয়েছিল আরব বসন্তের জেরে, সেই গণ অভ্যুত্থান বাশার দমন করেছে শক্তির জোরে, এবং এই গৃহযুদ্ধে ৬ লাখের বেশি মানুষ নিহত হয়েছে এবং এর ৯০% নিহত হয়েছে এই বাশার বাহিনীর হাতে। এবং আপনারা জানেন যে এই বাশারের পিতা হাফিজ আল আসাদ, সেও ২৯ বছর এই সিরিয়া শাসন করেছে, এবং এই পিতা পুত্র দুজনের বিরুদ্ধেই রয়েছে গণহত্যার অভিযোগ। দুজনেই ইতিহাসে মাস মার্ডারার হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগান এই লিবিয়ার শাসক গাদ্দাফিকে ম্যাড ডগ উপাধি দিয়েছিলেন। বস্তুত আরবের অন্যতম ম্যাড ডগ ছিল এই গণহত্যাকারী, খুনি, মাফিয়া বাশার আল আসাদ। প্রেসিডেন্ট বাশার আল আসাদ রিয়েল ম্যাড ডগ। ৬ লাখ মানুষ হত্যা করেছে নিজের দেশে, শুধুমাত্র ক্ষমতাকে জোর করে টিকিয়ে রাখার জন্য, জনগণের বিরুদ্ধে। জনগণ চায় না, কিন্তু তারপরও শক্তির বলে ক্ষমতায় টিকিয়ে থাকার জন্য ৬ লাখের বেশি মানুষ হত্যা করেছে। একটি দেশকে ছারখার করে দিয়েছে। ১ কোটির বেশি মানুষ দেশ ছাড়া হয়েছে, গৃহহীন হয়েছে, এবং গোটা দেশটা তছনছ হয়ে গেছে। এই শুধুমাত্র ক্ষমতার কারণে, ক্ষমতায় টিকে থাকার লোভ, এবং যে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এই বাশার ম্যাড ডগ। বস্তুত ম্যাড ডগ এই আরবের এক নেতাকে আখ্যায়িত করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু যুক্তরাষ্ট্রের অনেক প্রেসিডেন্টও এই অভিধায় অভিহিত হবে যদি সত্যিকার অর্থে বিচার করা হয়। এবং পৃথিবীর ইতিহাসে যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্টকে এই জুতা মারার ঘটনা ঘটেছিল ইরাকে। পৃথিবীর কোনো প্রেসিডেন্টকে, যুক্তরাষ্ট্রের মতো প্রেসিডেন্টকে জুতা মারার ঘটনা, এটি বিশ্বের একটি নজির, কলঙ্কিত অধ্যায় যুক্তরাষ্ট্রের জন্য। যাই হোক, ভিন্ন বিষয়। আবার ফিরে আসি সিরিয়ার বিষয়ে। তাহলে এই সিরিয়ার হাফিজ আল বাশার ২০০০ সালে তার পিতা হাফিজ আল আসাদের মৃত্যুর পরে এই বাশার আল আসাদ উত্তরাধিকার সূত্রে সিরিয়ার প্রেসিডেন্ট হন। এবং হাফিজ আল আসাদ ১৯৭১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট হন। মূলত হাফিজ আল আসাদ ছিলেন একজন সেনা কর্মকর্তা। ১৯৬৩ সালে সিরিয়ায় একটি অভ্যুত্থান হয়েছিল। সেই অভ্যুত্থানে হাফিজ আল আসাদের ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ। এরপরে তিনি লাইমলাইটে আসেন এবং এক পর্যায়ে আবার থার্ড অভ্যুত্থানের মাধ্যমে তিনি সিরিয়ার ক্ষমতা গ্রহণ করেন। এই যে হাফিজ আল আসাদ, ইরাকের সাদ্দাম, এই যে লিবিয়ার গাদ্দাফি, এরা সবাই আসলে এই যে আরব সোশ্যালিস্ট বাথ পার্টির লোক, সব ওই বাথ পার্টির লোক।
সমস্ত সোশ্যালিস্ট বাদ পার্টি, বুঝতেই পারেন আপনারা, সমাজতন্ত্র, এগুলা নষ্টর গোড়া এক একটা। প্রথমে খুব দেশপ্রেম, জেহাদি মনোভাব নিয়ে মানুষের কল্যাণ মুক্তির আকাঙ্ক্ষায় ক্ষমতা গ্রহণ করেছে এক একটি, তারপরে তারা এক একটা আস্থা ম্যাড ডগে পরিণত হয়েছিল। এই যে গাদ্দাফি বলেন, তারপরে সাদ্দাম বলেন, এই যে আসাদ বলেন, এবং এই তার পুত্র এই বাশার আল আসাদ, এবং তার আগে হাফিজ আল আসাদের, সব আসলে ম্যাড ডগের পর্যায়ে পড়ে। যা হোক, হাফিজ আল আসাদের বিরুদ্ধেও, বাশারের বিরুদ্ধে গণহত্যার কথা তো বললাম, হাফিজ আল আসাদের বিরুদ্ধেও গণহত্যার অভিযোগ আছে। হাফিজ আল আসাদ আরবের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তার ইসরায়েল বিরোধী কঠোর ভূমিকার কারণে। এটি তার একটি অবশ্যই ভালো দিক ছিল, বলা স্বীকার করা উচিত, স্বীকার করতে হবে। এই যে তখন মিশর এবং এই সিরিয়ার, মিশরের আনোয়ার সাদাত সহ এই সিরিয়ার হাফিজ আল আসাদের নেতৃত্বে মিশরে আরবরা পরপর 5 বার যুদ্ধ করেছিল, যদিও তা পরাজিত হয়েছে যুক্তরাষ্ট্রের কারণে। যাই হোক, সিরিয়ার এই হাফিজ আল আসাদ ছিলেন কট্টর একজন ইসরায়েল বিরোধী লোক, এবং ইসরায়েলের বিরুদ্ধে তিনি বারবার যুদ্ধ ঘোষণা করেছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্রের কারণে বারবার পরাজিত হয়েছে। যাই হোক, এটি ছিল তার অনেক ভালো একটি দিক, কিন্তু তিনিও ছিলেন এরকম একজন গণহত্যাকারী এবং শক্তির জোরে ক্ষমতায় টিকেছিলেন, এবং তিনি তার ছেলেকে যে উত্তরাধিকার করে গেছিলেন, এটিও একটি ন্যাক্কারজনক কাজ তিনি করেছেন। যাই হোক, তার বিরুদ্ধে হাফিজ আল আসাদের বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ, সেটি হল 1982 সালে এই সিরিয়ায় ইখওয়ানুল মুসলিমিন অভ্যুত্থান করেছিল বাশারের বিরুদ্ধে হামা শহরে। হামাকে বলা হয় সিরিয়ার অভ্যুত্থান নগরী। এখানে বারবার মানুষ মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেছে এই আসাদ পরিবারের। আসাদ পরিবার হলো একটি, এই যে লাতাকিয়া, উপকূলীয় শহর লাতাকিয়ার একটি ক্ষুদ্র ক্ষুদ্র মাইনরিটি গোষ্ঠী, আলাবি গোষ্ঠীর লোক। তারা গোটা সিরিয়ায় অস্ত্রের জোরে মাফিয়াতন্ত্র কায়েম করেছে, পরিবারতন্ত্র। যা হোক, 1982 সালে সেই সিরিয়ার হামা শহরে ইখওয়ানুল মুসলিমের অভ্যুত্থান করেছিল। সেই অভ্যুত্থান দমনের জন্য আসাদ বাহিনী তার আর্মিকে লেলিয়ে দিয়েছিল। 27 দিন ধরে সেখানে গণহত্যা চালিয়েছিল। গোটা পৃথিবী থেকে হামা শহরকে বিচ্ছিন্ন করেছিল, বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছিল, যোগাযোগ বিচ্ছিন্ন করেছিল, মিডিয়াকে সেখান থেকে বের করে দিয়েছিল। যা হোক, 2-1 আন্তর্জাতিক সাংবাদিক সেখানে তারপরে ঘটনাক্রমে ছিল, যেমন রবার্ট ফিস্ক সেখানে ছিলেন, এবং তিনি নিজের চোখে দেখেছেন সেই গণহত্যার দৃশ্য, নারকীয় তাণ্ডব। 27 দিন ধরে সে নিম্নে 10,000, আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী উপরে 40,000 মানুষকে হত্যা করেছিল। ফিরআউন যেমন করে মিশরের পুরুষদের হত্যার নীতি এবং নারীদের বাঁচিয়ে রাখার নীতি অবলম্বন করেছিল, তার বিরুদ্ধে যাতে কেউ কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে, তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে না পারে, সেই একই নীতি অবলম্বন করেছিল এই হাফিজ আল আসাদ। সেই ইখওয়ানুল মুসলিমিনের বিদ্রোহকে চিরতরে ক্রাশ করে দেওয়ার জন্য সে হামা শহরে মানুষের ঘরে ঘরে ঢুকে পুরুষদের বেছে বেছে হত্যার নীতি অবলম্বন করেছিল। রাস্তাঘাটে যেখানেই পেত পুরুষ যাদেরকে সে চ্যালেঞ্জ মনে করেছে তার ক্ষমতার জন্য, তাদেরকে সে নির্বিচারে হত্যা করেছে। এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী 40, নিম্নে 10, উপরে 40,000 মানুষ হত্যা করেছিল এই হাফিজ আল আসাদ। যা হোক, 1971 সাল থেকে 2000 সাল পর্যন্ত টানা 29 বছর সে ক্ষমতায় টিকেছিল। এরপরে সে তার মৃত্যুর আগে সে তার পুত্র এই কুখ্যাত বাশার আল আসাদকে ক্ষমতায় বসিয়ে যান, এবং এই পিতা পুত্র মিলে 54 বছর দেশটিকে একটি মাফিয়াতন্ত্রে পরিণত করেছিল, পরিবারতন্ত্রে পরিণত করেছিল। যা হোক, প্রিয় দর্শক, এই যে দীর্ঘ কাল ধরে শাসন ক্ষমতায় টিকে থাকা, ক্ষমতার জোরে, ক্ষমতা শক্তির জোরে পুরো সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় বাহিনীকে ব্যক্তিগত বাহিনী, অনুগত বাহিনী বানিয়ে তাদেরকে সমস্ত অন্যায়, অবিচার, লুটপাটে লেলিয়ে দিয়ে কেবলমাত্র ক্ষমতায় টিকে থাকার এই যে নীতি, দুর্দণ্ড প্রতাপ, কত ক্ষমতার অপব্যবহার, কিন্তু শেষ পরিণতি কি? শেষ পরিণতি হলো এই যে কুকুরের মতো পালিয়ে যাওয়া, নিজের দেশেও আশ্রয় না হওয়া। তাহলে এই ক্ষমতার এই প্রভাব প্রতিপত্তির আসলে মানে কি? এত বছর শাসন চালিয়ে যদি জনগণের ঘৃণা, রোষের আগুনে পুড়তে হয়, জনগণের রোষে যদি দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়, এবং মানুষ এবং
ইতিহাসে যদি কলঙ্কিত কুখ্যাত ব্যক্তি হিসেবে আশ্রয় হয়, মানুষের ঘৃণার চিরকাল যদি থুথু দেয় মানুষ এবং ঘৃণা ভরে স্মরণ করে, তাহলে এই ক্ষমতা চর্চা করে কি লাভ? আমাদের দেশে এই যে দুর্দণ্ড প্রতাপে ভারতের ভৃত্য সেবাদাসী হাসিনা 16 বছর দেশ শাসন করল, শেষ পরিণতি ঘৃণা, মানুষের ক্ষোভের আগুন, দেশ থেকে পালিয়ে গেল। কি হলো এই ক্ষমতার? তাহলে কি মানুষ কিভাবে এদের স্মরণ করবে ইতিহাসে? কুখ্যাত নরঘাতক নরপিশাচ, ক্ষমতা লোভী রক্ত পিপাসু, এই তো মানুষ এভাবেই তো স্মরণ করবে ইতিহাসে তাদের নাম। তাহলে এই যে বাশার আল আসাদ, তার পিতা হাফিজ আল আসাদ, ইতিহাসে এদের স্থান কি? হাফিজ আল আসাদের রাজনৈতিক ক্ষমতা যা হোক, এই ক্ষমতার জন্য সে মানুষ হত্যা করেছে, ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বিচারে মানুষ হত্যা করে, নিজের দেশের মানুষ হত্যা, এবং শেষ পর্যন্ত এই যে তীব্র ঘৃণা ক্ষোভ মানুষের। কিন্তু তারপরে এই যে তাদের শেষ পরিণতি নিকৃষ্ট, সেই ইরানের রেজা শাহ পাহলভি থেকে শুরু করে এইরকম যে শেষ পরিণতি, সাদ্দামের পরিণতি, গাদ্দাফির পরিণতি, এবং ইতিহাসে এইরকম আরো যে কুখ্যাত শাসকদের পরিণতি, এই যে থাইল্যান্ডের এই ফিলিপাইনের এই যে ফার্ডিনান্ড মার্কোস, সিনিয়র ফার্ডিনান্ড মার্কোস, যুক্তরাষ্ট্রে যার আশ্রয় হয়েছিল, গণ অভ্যুত্থানে পালিয়ে গিয়েছিল, এই বর্তমান ফার্ডিনান্ড বং এর পিতা। যাক, এই যে ইতিহাস এদেরকে তো এইভাবে স্মরণ করবে। তাহলে এত ক্ষমতা চর্চা করে যদি ইতিহাসে আপনার স্থান হয় মানুষের অন্তরে ঘৃণা, ক্ষোভ, রোষের আগুন, বিদ্বেষ, দেশে যদি আশ্রয় না হয়, এই ক্ষমতা চর্চা করে কি লাভ? কেন এই ক্ষমতার জন্য এত হানাহানি, মারামারি, কাটাকাটি, রক্ত, বন্যা? কেউ কি এ থেকে শিক্ষা নিচ্ছে? আসলে শিক্ষা তো কেউ নিচ্ছে না।